আজ আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের কিছু সমস্যা এবং তার সমাধান আলোচনা করব। প্রথম সমস্যা, একই ব্যাসার্ধের দুটি তামার গোলক আছে, যার একটি ফাঁপা অন্যটি নিরেট। গোলক দুটিকে একই তড়িৎ বিভবে তড়িতাহিত করা হলে কোনটিতে বেশি আধান থাকবে? চলো এই সমস্যাটা সমাধান করবার চেষ্টা করি। চলো উত্তরটা খুঁজে নেওয়া যাক। উত্তরটা কী হবে দেখো, আমরা জানি আহিত পরিবাহীর আধান সমান পরিবাহীর ধারকত্ব ইন্টু তড়িৎ বিভব। আবার গোলকের ধারকত্ব সমান আমরা জানি 4πε0 r। আর কি? গোলকের ব্যাসার্ধ। যেহেতু প্রশ্ন বলে দেওয়া আছে যে গোলকের দুটির ব্যাসার্ধ এবং বিভব সমান, সুতরাং কিউ তাদের মধ্যে সঞ্চিত আধানের পরিমাণও সমান হবে, কারণ সি স্থির, দুজনের একই এবং ভিটা একই। তাই বলা হচ্ছে যেহেতু গোলক দুটির ব্যাসার্ধ ও বিভব সমান, সুতরাং তাদের মধ্যে সঞ্চিত আধানের পরিমাণ সমান। প্রশ্ন, চলো 1 ফ্যারাড ধারকত্বের গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। চলো আমরা জানি ধারকত্ব সি সমান 4πε0 r। প্রশ্ন অনুযায়ী সি বলে দেওয়া আছে 1 ফ্যারাড, তাহলে আর নির্ণয় করতে বলেছে। তাহলে এই সমীকরণ থেকে আর সমান পাচ্ছি c/4πε0। আমরা 1/4πε0 সমান জানি 9 × 10⁹। তাহলে 9 × 10⁹ 1 × 1 বলে দেওয়া আছে 9 × 10⁹ মিটার। ওকে, 3 নম্বর সমস্যা বলে দেওয়া আছে স্থির বিভবে আহিত একটি ধারককে উৎসের সংযোগ বিচ্ছিন্ন করে অন্তর্হিত হাতল দিয়ে ধারকের পাত দুটিকে দূরে সরানো হলো। ধারকের আধান, ধারকত্ব, বিভব প্রভেদ ও সঞ্চিত শক্তির কি পরিবর্তন হবে? আসা যাক উত্তরে। চলো, আধান স্থির বিভব উৎসের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে, সংযোগটাকে প্রথমে স্থির ছিল এরকম, তার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে বিচ্ছিন্নের সময় দেখো অন্তরিত হাতলের সাহায্যে দূরে সরানো হয়েছে, তাই আধানের কোনো পরিবর্তন হবে না। উত্তরটা কী লিখতে হবে? স্থির বিভব উৎসের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে অন্তরিত হাতলের সাহায্যে দূরে সরানোর জন্য আধানের কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয়টা ছিল ধারকত্বের কি পরিবর্তন হবে। ধারকত্ব আমরা জানি ধারকত্ব c = ε0a/d, অর্থাৎ c যদি ε0a কনস্ট্যান্ট, তাহলে c এর সাথে d কি ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। যেহেতু তাদের মধ্যে দূরত্ব, পাত দুটির মধ্যে দূরত্ব বাড়ানো হয়েছে, তাহলে দূরত্ব যেহেতু বাড়ানো হয়েছে, তাহলে দূরত্বের সাথে c এর কী সম্পর্ক? ব্যস্তানুপাতিক, তাই ধারকত্ব কমবে। তাহলে উত্তরটা হবে সুতরাং পাতদ্বয়ের মধ্যে দূরত্ব বাড়ালে ধারকত্ব কমবে। হয়েছে। এবারে বলছি বিভব প্রভেদের কী পরিবর্তন হবে। আমরা জানি কিউ = সিবি, সি = কিউ/ভি। আচ্ছা, প্রশ্নে কিউ এর কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কিউ অপরিবর্তিত থাকলে সি এর সাথে ভি অর্থাৎ ধারকত্বের সাথে বিভবের কী সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। সুতরাং যেহেতু পাত দুটিকে দূরে সরানোর ফলে ধারকত্ব কমেছে, সিটা কী হয়েছিল? কমে যাচ্ছিল, সি কমে যাচ্ছিল, তাই বিভব প্রভেদ কী হবে? সি এর সাথে ভি ব্যস্তানুপাতিক সম্পর্কে বিভব পার্থক্য বাড়বে। এরপরে আসছে সঞ্চিত শক্তি ই সমান হাফ q²/c। কিউ কনস্ট্যান্ট স্থির আছে, তাহলে সি এর সাথে ই এর সম্পর্ক কি? 1/c, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। সঞ্চিত শক্তি ই সমান হাফ q²/c। আধান অপরিবর্তিত থাকলে কিউ কি ই ভ্যারিজাস 1/c। সুতরাং ধারকত্ব হ্রাস পাওয়ায় সঞ্চিত শক্তি বৃদ্ধি পাবে। ওকে, চলো 4 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে গাউসের উপপাদ্য প্রয়োগ করে সুষমভাবে আহিত একটি গোলীয় পাতলা খোলকের দরুন খোলকের বাইরে, খোলকের পৃষ্ঠে, খোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। হয়েছে প্রশ্নটা। চলো উত্তরে আসা যাক। আমরা একটা পাতলা গোলীয় খোলক নিচ্ছি। আমরা এ ব্যাসার্ধের পাতলা গোলীয় খোলককে কিউ আধানে আহিত করাইছি। প্রথমে আমাকে জানতে চাওয়া হয়েছে খোলকের বাইরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। তাহলে খোলকের বাইরে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছি। ও থেকে আর দূরত্বের কোনো একটা বিন্দু পিতে আমাকে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের জন্য একটি গোলীয় গাউসীয় তল কল্পনা করলাম, অঙ্কন করলাম আমরা গাউসীয় তল। আচ্ছা, তাহলে গাউসীয় তলের মধ্যে, এই গাউসীয় তলটার মধ্যে কত আধান আছে না, এই গোলকটাতে যত আধান আছে কত? কিউ। তাহলে উপপাদ্য থেকে কী পেয়েছিলাম? ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস E.ds = q/ε0। ই এক্ষেত্রে ই ক্ষেত্রবলের অভিমুখ,
এদিকে ডিএস এর অভিমুখও এই গোলাকৃতি তলের একই দিকে, তাহলে ই এবং ডিএস এর মধ্যে কোণ কত? 0। তাহলে আমি সূত্রটাকে কী পাবো না, ই ডিএস একই, তার মানে cos 0 1, তাহলে ই ইন্টিগ্রেশন ডিএস কিউ বাই এপসাইলন 0। এবারে বলি ইন্টিগ্রেশন ডিএস কার ক্ষেত্রফল? এই গাউসীয় তলের ব্যাসার্ধ কত আর, তাহলে ক্ষেত্রফল কত? 4πr² ইজিক্যাল টু কিউ মানে কত? মোট আধান অভ্যন্তরীণ আধান ক্যাপিটাল কিউ বাই এপসাইলন 0, তাহলে কি বাই এপসাইলন 0 হয়েছে। নেক্সট পরেরটা বলেছে যে আমাকে বলেছে যে খোলকের পৃষ্ঠে ক্ষেত্রফল বললো, খোলকের পৃষ্ঠে ক্ষেত্রফল বললো মানে আর এর জায়গায় এ বসাবো, আর এর সমান এক্ষেত্রে আর সমান এ বসিয়ে দিলে আমরা পাচ্ছি আর ইজিক্যাল টু এক্ষেত্রে এ স্কোয়ার, আর বাই এ স্কোয়ার হয়েছে। এবারে আসছি আমরা খোলকের অভ্যন্তরে ক্ষেত্রফল বললো। খোলকের অভ্যন্তরে আমরা একটা একই রকম গাউসীয় তল কল্পনা করেছি। এবারে ওই গাউসীয় তলের অভ্যন্তরে আধান কত? যেহেতু এটা ফাঁপা গোলক, তাহলে এর পৃষ্ঠে আধান ফাঁপা গোলকের পৃষ্ঠে থাকে, সুতরাং আর দূরত্বের একটি গোলীয় গাউসীয় তলের ক্ষেত্রে যদি সূত্রটাকে লাগাই ই ডট ডিএস ইজিক্যাল টু কিউ ইজিক্যাল টু 0, তাই ই ইজিক্যাল টু 0 হচ্ছে। নোট ডাউন করো। 5 নম্বর, বজ্রবহ বা বজ্র নিবারকের কার্যনীতি লেখো। একটি ভালো বজ্রবাহকের কী কী গুণ থাকা প্রয়োজন? সূচিমুখের আধান মোক্ষণ ক্রিয়া ও পরিবাহী থেকে দ্রুত আধান সংগ্রহ করা। একটা সূচিমুখ রেখে দেওয়া হলে একটা আহিত পরিবাহী থেকে সে আধান যেমন সংগ্রহ করে, আধানটাকে ছেড়ে দেয়। মোক্ষণ মানে ছেড়ে দেওয়া। পরিবাহী থেকে দ্রুত আধান সংগ্রহ করার সংগ্রাহক ক্রিয়াকে কাজে লাগিয়ে বজ্রবহ তৈরি হয়। মোক্ষণ ক্রিয়া ও সংগ্রাহক ক্রিয়ার নীতিকে কাজে লাগিয়ে যে তামার পাত উঁচু বাড়িতে রাখা হয় তা আহিত মেঘের আধানকে মাটির খুব গভীরে পাঠিয়ে বাড়িকে রক্ষা করে। এটাই হচ্ছে বজ্রবহ বা বজ্র নিবারকের কার্যনীতি। একটি ভালো বজ্রবাহের নিম্নলিখিত গুণগুলো থাকা প্রয়োজন। পাতের ওপরের প্রান্তে অনেকগুলো সূচিমুখ রাখতে হবে। 2, উচ্চ গলনাঙ্কের পরিবাহী তার প্রয়োজন, কারণ যখন এই ইলেকট্রনগুলো নেমে আসবে তখন ওটা খুব গরম হয়ে যাবে, এই গরমে যাতে গলে না যায় সেজন্য উচ্চ গলনাঙ্কের হতে হবে, এবং শেষ প্রান্ত যেন মাটির অনেক গভীর পর্যন্ত থাকে। বলছে আধানের কোয়ান্টায়ন বলিতে কি বোঝো? দেখো আধানের কোয়ান্টায়ন কোনো তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে মোট তড়িতাধানের পরিমাণ বা যে কোনো দুটি বস্তুর মধ্যে আধান বিনিময়ের পরিমাণ ইলেকট্রনের আধানের সরল গুণিতক। কিউ ইজিক্যাল টু এন ই, এন যেখানে পূর্ণ সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনের আধানের মান। তড়িতাধানের নিত্যতার সূত্র লিখি, আসি এটা। কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট আধান অপরিবর্তিত থাকে। আহিতকরণের ফলে আধানের আদান প্রদান করা যেতে পারে, কিন্তু আধানের সৃষ্টি বা ধ্বংস করা সম্ভব না। এটা তড়িতাধানের নিত্যতার সূত্র। 8 নম্বর কী বলা হচ্ছে? 3 সেমি এবং 6 সেমি ব্যাস বিশিষ্ট দুটি গোলকের আধান সমান হলে তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? ব্যাসার্ধ D1 ইজিক্যাল টু 3 সেন্টিমিটার, না ব্যাস বলেছে, প্রশ্নটাতে বলে দেওয়া আছে ব্যাস সমান D1 ইজিক্যাল টু 3 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ ইজিক্যাল টু 1.5 সেন্টিমিটার। D2 ইজিক্যাল টু অন্য ব্যাস 6 সেন্টিমিটার, তাহলে R2 ইজিক্যাল টু 3 সেন্টিমিটার। এবারে বলেছে দুজনের আধানটা সমান ছিল, তাহলে কিউ দুটো পরিবাহীতে আধান পরিমাণ, তাহলে প্রথম গোলকের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজিক্যাল টু কিউ বাই 4πr1 স্কোয়ার, দ্বিতীয় গোলকের তলমাত্রিক ঘনত্ব সিগমা 2 ইজিক্যাল টু কিউ বাই 4πr2 স্কোয়ার। অনুপাত বের করেছি কিউ বাই 4πr1 স্কোয়ার কিউ বাই R2, তাহলে R2 স্কোয়ার বাই ইজ টু R1 স্কোয়ার, R2 স্কোয়ার মানে 3 স্কোয়ার, R1 স্কোয়ার মানে 1.5 স্কোয়ার, তাহলে 9:2.25। 9 নম্বর গাউসের উপপাদ্য বিবৃত করো। ওই উপপাদ্য থেকে কুলম্বের সূত্রটি প্রতিষ্ঠা করো। গাউসের উপপাদ্য কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε0 গুণ। এটা বাই মাধ্যমের জন্য, অন্য যে কোনো মাধ্যমের জন্য ε0 লিখতে পারো। আমি সাধারণ ইকুয়েশন লিখেছি তড়িৎ ফ্লাক্স ফাই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইজিক্যাল টু কিউ বাই এপসাইলন। এপসাইলন হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ক্লিয়ার? পরের প্রশ্ন বলেছে
যে গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্র প্রমাণ। এখানে আমরা একটা Q1 আধান নিয়েছি। এই Q1 আধানের ক্ষেত্রে আমরা Q1 আধানের চারিদিকে একটা এপসাইলন মাধ্যম আছে, এপসাইলন মাধ্যমে আছে, একটি Q1 আধান এপসাইলন মাধ্যমে আছে। আধান থেকে আর দূরত্বে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের জন্য আর ব্যাসার্ধের গাউসীয় তল, যেটা গোলীয়, অঙ্কন করলাম। গাউসীয় উপপাদ্য অনুযায়ী E ডট ds ইজিক্যাল টু Q1 এপসাইলন। ds মানে কি, এই গাউসীয় তলের ক্ষেত্রফল 4πr², তাহলে E ইজিক্যাল টু পাচ্ছ Q1 4π এপসাইলন। ওই দূরত্বে Q2 আধান একটা রাখলে সেটির উপর যে তড়িৎ বল অনুভব করবে তা হবে Q2 ইন্টু E। E এর মান বেরিয়েছে এটা, তাহলে F ইজিক্যাল টু Q1 Q2/4π এপসাইলন 0 r²। এটাই ছিল কুলম্বের সূত্র, প্রমাণিত। 10, কোন তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সের মান সর্বাধিক এবং কোন ক্ষেত্রে শূন্য হয়। দেখো, আমরা জানি তড়িৎ ফ্লাক্স ফাই ইজিক্যাল টু E ডট ds, তাহলে ফাই ইজিক্যাল টু ES cos থিটা। cos থিটা ইজিক্যাল টু 1 বা থিটা ইজিক্যাল টু 0 হলে তাহলে ফ্লাক্সটা সর্বোচ্চ হবে, কারণ ফাই ইজিক্যাল টু E ডট ds cos 0 ES ইন্টু 1, তার মানে ES। অর্থাৎ এটা থিটা ইজিক্যাল টু 0, এটাকে কি ডিফাইন দেওয়া হচ্ছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E ও ক্ষেত্র বা তলের অভিমুখ একই হলে ফ্লাক্স সর্বাধিক একই দিকে। আচ্ছা, cos থিটা ইজিক্যাল টু 0 বা থিটা ইজিক্যাল টু 90 হলে ফাই শূন্য হয়, অর্থাৎ ক্ষেত্র প্রাবল্য E এর অভিমুখ, ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এবং তলের অভিমুখ পরস্পরের অভিলম্ব হলে ফ্লাক্স শূন্য হয়, কারণ সেক্ষেত্রে cos 90 ইজিক্যাল টু 0, দ্যাট ইজ 0। ক্লিয়ার হলো? দেখো 11 নম্বর প্রশ্ন, দুটি ধারকের সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব 5 মাইক্রোফ্যারাড এবং 12 মাইক্রোফ্যারাড। ধারক দুটির ধারকত্ব কত? দেখো, ধারক দুটির ধারকত্ব আমরা C1 এবং C2 ধরেছি। তাহলে প্রশ্ন অনুযায়ী যেহেতু সমান্তরালেরটা 5 বলেছে, তাহলে সমান্তরালে থাকলে আমরা জানি সিপি প্যারালালের ক্ষেত্রে C1 প্লাস C2 হয়, তাই C1 প্লাস C2 ইজিক্যাল টু 5 করেছি। আর শ্রেণীতে থাকলে 1/CS ইজিক্যাল টু 1/C1S এবং C2 হয়, তাহলে সেটাকে করলে CS সমান বেরোয় C1 C2/C1 প্লাস C2। সেখান থেকে আমরা এটা লিখেছি C1 C2/C1 প্লাস C2 ইজিক্যাল টু 1.2। এটাকে ক্যালকুলেশন করেছি, C1 C2 এখান থেকে বেরোচ্ছে 1.2 ইন্টু 5, দ্যাট ইজ 6। C1 C2 স্কোয়ার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে C1 C2 ইজিক্যাল টু 1 পেয়েছি। তাহলে C1 ইজিক্যাল টু ক্যালকুলেশন করলে 3 পাচ্ছি, C2 ইজিক্যাল টু 2 পাচ্ছি। মাইক্রোফ্যারাড অ্যান্ড মাইক্রোফ্যারাড। দেখো, ওকে। 12 নম্বর প্রশ্ন, ধারকত্বের বিচারে পরাবৈদ্যুতিক বলতে কী বোঝো, অথবা প্রশ্নটা আপেক্ষিক আবেশিক ধারকত্ব কাকে বলে থাকে। আপেক্ষিক আবেশিক ধারকত্ব বা পরাবৈদ্যুতিক ধ্রুবক ধারকত্বের বিচারে কোনো ধারকের মধ্যবর্তী স্থানে বায়ুর পরিবর্তে কোনো পরাবৈদ্যুতিক পদার্থ ব্যবহার করলে ধারকটির ধারকত্ব যতগুণ বৃদ্ধি পায় তাকে আপেক্ষিক আবেশিক ধারকত্ব বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। তাহলে কে সমান কি না, ধারকের পাত দুটির মাঝে পরাবৈদ্যুতিক থাকলে ধারকত্ব বাই ধারকের পাত দুটির মাঝে বায়ু থাকলে ধারকত্ব, এই অনুপাতটাকে আমরা বলি আপেক্ষিক আবেশিক ধারকত্ব। আজকে শেষ প্রশ্ন, সুষমভাবে আহিত ফাঁপা গোলীয় পরিবাহীর জন্য তড়িৎ প্রাবল্য ও বিভবের দূরত্বের সঙ্গে কীভাবে বিভব দূরত্বের সাথে কীভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করা। গোলীয় পরিবাহী তড়িৎ প্রাবল্য ও দূরত্বের লেখচিত্র। দেখো, এই লেখচিত্রটা x অক্ষ বরাবর দূরত্ব, y অক্ষ বরাবর ক্ষেত্র প্রাবল্য নির্দেশ করা হচ্ছে E। লেখচিত্রটায় যে OA, এটা লেখচিত্র নির্দেশ করছে, কারণ কি, এটা কেন্দ্র, এটা পৃষ্ঠ, কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি একটা গোলীয় পরিবাহীর, এটা যদি গোলীয় পরিবাহী হয় তার পৃষ্ঠ অবধি কোনো ধারকত্ব মানে ক্ষেত্র প্রাবল্য থাকে না, সেটাই বলেছি। ফাঁপা গোলীয় পরিবাহীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত ক্ষেত্র প্রাবল্য 0, তাই শূন্য পৃষ্ঠ থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে E ভ্যারিজাস 1/r² হারে ক্ষেত্র প্রাবল্য হ্রাস পায়। এটা অসীমে গিয়ে মিশবে, x অক্ষ বরাবর দূরত্ব এবং y অক্ষ বরাবর ক্ষেত্র প্রাবল্য ধরে ওই লেখটি পাওয়া গেল। ফাঁপা গোলীয় পরিবাহী তড়িৎ বিভব ও দূরত্ব পরিবর্তনের লেখচিত্র। লেখটা কী হবে, CAB, এই বরাবর দূরত্ব, এই বরাবর তড়িৎ বিভব, x অক্ষ বরাবর দূরত্ব, y অক্ষ বরাবর তড়িৎ বিভব ধরে CAB লেখচিত্র পাওয়া গেল। অর্থাৎ CA প্যারালাল অর্থাৎ সমান্তরাল দূরত্বের সাথে, যেটা নির্দেশ করে যে দেখো গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত
বিভব একই থাকে এবং পৃষ্ঠ থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে 1/r অনুপাতে হ্রাস পায়, তাই লেখটা এরকম আছে। ওকে, থ্যাংক ইউ।